নির্বাচনকে সামনে রেখে ষড়যন্ত্রের অভিযোগ বিএনপির। পাশের দেশের গুজব থেকে প্রার্থীদের সজাগ থাকার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। জোট নয়, সমঝোতার ভিত্তিতে লড়বে জামায়াত। সংস্কারে একমত হলে জোটের বিষয় বিবেচনা, বললেন নাহিদ। এনসিপি প্রার্থী ঘোষণা 15 তারিখের মধ্যেই। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে বিএনপি জামায়াতের আপিল শুনানি শেষ। বাতিলের পর গুম খুন বাড়ে, নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়, বললেন আইনজীবীরা। ইতিহাস গড়ে নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র মামদানি। প্রতিশ্রুতি পূরণে অঙ্গীকার, প্রথম পরীক্ষায় হারলেন ট্রাম্প। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছেন, নির্বাচনকে সামনে রেখে নানা ষড়যন্ত্রের বেড়াজাল বোনার চেষ্টা চলছে, তাতে কোনো লাভ হবে না। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। আজ দুপুরে কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা করে জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, চেয়ারে বসে বা বাইরে থেকে গণতন্ত্রকে প্রলম্বিত করার চেষ্টা দেশের মানুষ সমর্থন করবে না। অনেকেই ষড়যন্ত্রে জাল বুনছেন, সে বেড়াজাল ছিন্ন করে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। জুলাই আগস্টে নয়, গত 15 বছর স্বৈরশাসক মানুষ হত্যা করেছে। প্রত্যেকটি হত্যার বিচার করা হবে। কোনো অজুহাতে নির্বাচন পেছানো যাবে না। যারা পেছন দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছেন তারা সফল হবে না বলে মন্তব্য করেছেন ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। আগামী ফেব্রুয়ারির মধ্যভাগে নির্বাচন হওয়ার কথা আছে এবং আমরা আশা করি যে মধ্যভাগে ইনশাআল্লাহ নির্বাচন হবে। ষড়যন্ত্রের বেড়াজাল অনেকেই বুনার চেষ্টা করছেন, কেউ কেউ বিভিন্ন ধরনের কথা বলে দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, সেটিও সঠিক নয়। কারণ যারা সরকারে আছেন আপনাদের বয়স 14 মাস হয়ে গেছে। নির্বাচন সামনে রেখে পার্শ্ববর্তী দেশ থেকে গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ বিষয়ে প্রার্থীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। গাজীপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং কৃষি উৎপাদন, সার, বীজ ও সেচ ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি কথা বলেন। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজ হবে না। নির্বাচন কেন্দ্র করে দুষ্কৃতিকারীরা যাতে কোনো সমস্যা সৃষ্টি করতে না পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, নির্বাচন অবাধ সুষ্ঠু করতে আইন শৃঙ্খলা বাহিনী সহ সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। পার্শ্ববর্তী দেশ অনেক সময় অনেক গুজব রটায়, কিন্তু আপনাকে ওই জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা সত্যি ঘটনাটা প্রকাশ করার পরে পার্শ্ববর্তী দেশের গুজব কিন্তু অনেক কমে গেছে। জনগণ যেসব নির্বাচনমুখী হয়ে যাবে সেই সময় অনেকেই চেষ্টা করলেও কিন্তু কিছু করতে পারবে না। তারপর হলো এই যারা নির্বাচনে অংশগ্রহণ করবে এই পার্টিগুলো, তাদেরও কিন্তু একটা বিরাট কাজ রয়ে গেছে এই আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য। তারপরে আমাদের রয়ে গেছে ইলেকশন কমিশন, তাদের একটা বড় ধরনের কাজ রয়ে গেছে। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সঠিক সময় নির্বাচন না হলে জনগণকে সাথে নিয়ে ফেব্রুয়ারিতেই তা আদায় করা হবে। সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি কথা বলেন। জামায়াতের আমির আরও বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার কোনো সুযোগ নেই। এছাড়া আওয়ামী লীগ নিজেই চায় না নির্বাচন, তাদেরকে নির্বাচনে যুক্ত করার প্রশ্নই আসে না। গণভোটের বিষয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনকে বৈধতা দিতে হলে এবং জুলাই সনদের আইনি ভিত্তির জন্যই আগে গণভোটের আয়োজন করতে হবে। তিনি আরও বলেন, পিআর পদ্ধতি শ্রেষ্ঠ, আশা করি জনগণ এটা সমর্থন করবে। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, আগামী নির্বাচনে জোট নয়, সমঝোতার ভিত্তিতে লড়বে জামায়াত। জনগণ যদি আমাদের এই পিআরের দাবিকে সমর্থন করে এবং মনে করে যে দেশে সুস্থ রাজনীতির জন্য ফেসিবাদ ভবিষ্যতে আবার বারবার ফিরে না আসুক, তার জন্য এই পিআরটা উপযুক্ত হবে, যেটা দেশের বিশ্বের 91টা দেশে প্র্যাকটিস হয়ে থাকে। জনগণ এটা বুঝলে আমরা বিশ্বাস করে এটা গ্রহণ করবে। আওয়ামী লীগ তো নিজেই নির্বাচন চায়নি, আপনারা কি জোর করে তাদের উপর নির্বাচন চাপাই দেবেন? তারা যদি নির্বাচন চাইতোই তাহলে 3টা নির্বাচন করার সুযোগ তারা পেয়েছিলেন, হাতছাড়া করলেন কেন? তারা তো নির্বাচনে বিশ্বাস এই কথা প্রমাণ করতে পারেননি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 3টি আসন থেকে লড়বেন। এসব আসনে কোনো প্রার্থী নাও দিতে পারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
নারায়ণগঞ্জে জুলাই গণ অভ্যুত্থানে আহত হয়ে মৃত্যুবরণকারী শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে তিনি এমনটা জানান। ৩০০ আসনে এনসিপির প্রার্থী দেওয়ার লক্ষ্য আছে জানিয়ে তিনি বলেন, এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তার দল। তবে সংস্কার আর জুলাই সনদের দাবির সাথে কোনো দল সংহতি প্রকাশ করলে জোটের ব্যাপারটা বিবেচনা করা হবে। এছাড়া ১৫ নভেম্বরের মধ্যে প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে বলেও জানান নাহিদ ইসলাম। আমরা ৩০০ আসনেই আমাদের লক্ষ্য। তবে যারা ফ্যাসিবাদ বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন, সেটা খালেদা জিয়ার কথা আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন। ওনাদের বিষয়ে আমরা ওনাদের সম্মানে হয়তো আমরা সেসব জায়গায় আমরা প্রার্থী দিব না, বাট এছাড়া আমাদের সর্বাধিক আসনে আমরা আমাদের প্রার্থী শাপলা কলির জন্য আমরা প্রার্থী দিব। এই মাসের ১৫ তারিখের মধ্যে আমরা হয়তো আমাদের প্রাথমিক একটা তালিকা আমরা প্রকাশ করব। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের শুনানি শেষ করেছে বিএনপি। শুনানিতে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার আর্জি জানিয়েছে দলটি। বিএনপির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে ৮ম দিনের আপিল শুনানি হয়। বিএনপির শুনানি শেষে রাষ্ট্রপক্ষে শুনানি চলছে। বিএনপির আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় ছিল জাতির সাথে প্রতারণার শামিল। বলেন, আসন্ন নির্বাচনের আগে রায় হলেও অন্তর্বর্তী সরকারের অধীনে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে। এর আগে শুনানিতে বিএনপির আইনজীবীরা বলেন, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের ব্যক্তিগত পছন্দ অপছন্দের কারণে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দেন। জামায়াতে ইসলামী ও সুজনের পক্ষে শুনানিতেও আইনজীবীরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আইনি যুক্তি তুলে ধরেন। এবং অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন, এটা আমার মৌলিক দাবি। এবং নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্ট, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হচ্ছে আমাদের সংবিধানের মৌলিক কাঠামো, গণতন্ত্রকে সমুন্নত করার জন্য। অতএব এই মৌলিক কাঠামো সংবিধানে সন্নিবেশিত ছিল। সুতরাং বিচারপতি এবিএম খায়রুল হক মৌলিক কাঠামোর পরিপন্থী বলে এই অজুহাতে যে এই সংশোধনীটা বাতিল করেছেন, সেটি আপনারা পুনর্বিবেচনা করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরিয়ে আনুন। আগামী যে নির্বাচন ফেব্রুয়ারি ২০২৬-এর মধ্যে, তার অধীনে এই নির্বাচন হবে এমনটি আমি মনে করি নাই। এবং আদালতের যে রায়, যেটা আমি বলেছি পরবর্তী নির্বাচন, সুতরাং এই নির্বাচন পরবর্তী থেকে এইটি বিধানটি কার্যকর হবে এমনটি আমি আদালতের সামনে উপস্থাপন করেছি। আইনজীবী শিশির মনিরের মতে, গণ অভ্যুত্থানের সরকার হিসেবেই সাংবিধানিক আদেশ জারি করতে পারে অন্তর্বর্তী সরকার। তার মতে, ইগো সমস্যার কারণে এই আদেশ জারির বিপক্ষে অবস্থান নিয়েছে বিএনপি। তবে ব্যারিস্টার কায়সার কামালের মতে, সংবিধান পরিবর্ধন এবং সংযোজন বিয়োজনের একমাত্র ক্ষমতা সংসদের। সংসদকে পাশ কাটিয়ে এ ধরনের আদেশ জারির কোনো ক্ষমতা নেই অন্তর্বর্তী সরকারের। আরও জানাচ্ছেন আহমেদ সরোয়ার। এখন স্বাক্ষর করছেন মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের মাননীয় সভাপতি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে জাতীয় ঐকমত্য কমিশন রাষ্ট্র সংস্কারের জন্য যে প্রস্তাব দিয়েছে তা নিয়ে বিরোধ বিতর্ক চলমান। জুলাই জাতীয় সনদ ও এর বাস্তবায়ন নিয়ে ২৪-এর গণ অভ্যুত্থানের পক্ষের দলগুলোর মধ্যে দেখা দিয়েছে বিভাজন। এর মধ্যে এখন বেশি আলোচনায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারির এখতিয়ার নিয়ে। ঐকমত্য কমিশনের প্রস্তাবে বলা হয়েছে, সরকার এ আদেশ জারি করবে। এতে জামায়াত সহ কয়েকটি দলের সমর্থন আছে। এনসিপিও এই প্রস্তাবের পক্ষে। আইনজীবী শিশির মনিরের মতে, সরকার এ আদেশ জারি করবে জনগণের ম্যান্ডেটের বলে। এখনকার সরকার গণ অভ্যুত্থানের ভিত্তিতে গঠিত সরকার। এই সরকারের সাংবিধানিক সিস্টেমের মধ্যে কোনো ম্যান্ডেট আছে? উত্তর হলো না। ম্যান্ডেটটা কোথায়? জনগণ, মানুষ তাদেরকে বসে এনে সরকার বানিয়েছে। বাংলাদেশের সাংবিধানিক সিস্টেমে অন্তর্বর্তীকালীন সরকার বলতে কোনো সরকার নেই। তাহলে সরকার কোথা থেকে আসলো? যারা এই কথা বলছেন তারা জবাব দেখ, এই সরকার কোথা থেকে আসলো? দেখেন, বাংলাদেশের যত আইনজ্ঞ, যত রাজনীতিবিদ আছে, সবাই মিলে এটা জবাব দিতে পারে কিনা যে এই সরকার আসছে অমুক অনুচ্ছেদের অমুক চ্যাপ্টার বলে? কিছুই খুঁজে পাবে না। ফলে এই আর্গুমেন্ট যারা করছেন তারা ফেলাসাস আর্গুমেন্ট, ভ্রমাত্মক আর্গুমেন্ট। 1977 সালে ফার্স্ট মার্শাল ল প্রক্লেমেশন দিয়ে সংবিধান যখন পরিবর্তন করেছিল, তখন জিয়াউর রহমানের সরকার কি সরকার ছিল? এটা নির্বাচিত অভ্যুত্থান, সিপাহী জনতার বিপ্লব, নাকি মার্শাল ল গভর্নমেন্ট? সংবিধান স্থগিত ছিল।
সংবিধান স্থগিত করে মার্শাল ল প্রক্লেমেশন দিয়ে সংবিধান সংশোধন করেছে। এইটা যে প্রবলেমটা হচ্ছে, এটা মূলত আমরা বড় দল, আমরা যা বলবো এটাই মানতে হবে, এটা তো বাংলাদেশে আর নাই। আপনি যা বলবেন তা আর্গুমেন্ট দিয়ে বলতে হবে, গ্রহণযোগ্য হলে ছোটটাও অ্যাকসেপ্ট করতে হবে। এদিকে ব্যারিস্টার কায়সার কামালের মতে সরকারের ঘোষণা বা অধ্যাদেশ জারি করে সংবিধান সংশোধন পরিবর্তন করা যায় না, ফলে সরকারের আদেশে জুলাই সনদ বাস্তবায়নের কোনো সুযোগ নেই। সাংবিধানিক আদেশ বা সংবিধান সংক্রান্ত যখন যা কিছু হয় সেটার আগে দরকার একটা পার্লামেন্ট। তো একমাত্র পার্লামেন্টই পারে সংবিধানের সংশোধনী আনতে বা সংবিধানের পরিবর্ধন করতে। আজকে যারা এই দাবিটা তুলছেন, আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ জানাবো, পার্লামেন্টারি ডেমোক্রেসির যে গোড়াপত্তন হয় বা যে সমস্ত দেশে লিখিত সংবিধান আছে সেই সমস্ত দেশে কিভাবে সাংবিধানিক পরিবর্ধন করা হয় সেই দিকটা একটু বিবেচনা করার জন্য। এখানে সুপ্রিম কোর্ট অথরাইজড করেছে যে একটা ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে এই সরকার শপথ নিতে পারে এবং এই শপথ নেওয়াটা সাংবিধানিক সরকারের মধ্যেই পড়ে। রাষ্ট্র কাঠামোর যে আমূল পরিবর্তন সেটা তো হয়েছে। এখন যদি কেউ বলে যে এই অনুচ্ছেদগুলা যদি সংসদে 260 দিনের মধ্যে পাস না করা হয় অটোমেটিক কনস্টিটিউশনের অংশ হিসাবে বিবেচিত হবে, এই সমস্ত বিষয় তো কখনো বিশ্বের ইতিহাসে কখনো নাই। সংসদকে এড়িয়ে গিয়ে কোনো আইন পাশ করা হলে ভবিষ্যতে এর বৈধতা নিয়ে অবশ্যই প্রশ্ন উঠবে বলেও শঙ্কা তার। এমন কোনো দাবি এখন এই সময়ে তোলা উচিত হবে না। যে আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। সংবিধান। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হয়ে রেকর্ড গড়েছেন জোহরান মামদানি। এর মাধ্যমে নিউ ইয়র্ক পেল শহরটির ইতিহাসে প্রথম মুসলিম আর ভারতীয় বংশোদ্ভূত নগরপিতা। বলেছেন, একটি রাজনৈতিক রাজবংশকে উৎখাতের মাধ্যমে নিউ ইয়র্কের নতুন জন্ম হলো। তার দাবি, ধনী আর ক্ষমতাবানদের বিরুদ্ধে রায় দিয়েছেন পরিবর্তন প্রত্যাশী নগরবাসী। বলেছেন, নগরীর কৃষ্ণাঙ্গ অভিবাসী ইহুদি আর মুসলিমদের অধিকার প্রতিষ্ঠায় লড়াই করার প্রতিশ্রুতি দেন তিনি। বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। রেকর্ড জয় শব্দটির প্রতি যথার্থ সমীহ করেছেন, মান রেখেছেন জোহরান মামদানি। মহানগরী নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র, প্রথম অভিবাসী মেয়র, প্রথম ভারতীয় বংশোদ্ভূত মেয়র। ভোটদানের রেকর্ড এ যেন একের পর এক রেকর্ড সৃষ্টির অনবদ্য নজির। এত বিপুল ভোটারের অংশগ্রহণ 3 যুগেও দেখেনি নিউ ইয়র্কবাসী। তাকে হারানোর জন্য ক্ষমতাসীন রিপাবলিকানরা তো বটেই, মুসলিম আর অভিবাসী বিদ্বেষী ডেমোক্র্যাটরাও কম যাননি। এত চ্যালেঞ্জ পাড়ি দিয়ে জয় ছিনিয়ে আনা মামদানিকে বাস্তবায়ন করতে পারবেন নির্বাচনী প্রতিশ্রুতি, পূরণ করতে পারবেন নগরবাসীর আকাঙ্ক্ষা। এখান থেকেই নবযাত্রা শুরু হলো। এভাবে সম্মিলিত চেষ্টায় শুধু ট্রাম্প নয়, পরবর্তীতে যারাই আসবে তাদেরকেও ঠেকিয়ে দেব আমরা। ডোনাল্ড ট্রাম্প, আমি জানি আমাকে নজরে রাখছেন, আপনার জন্য 4টি শব্দ বলবো, গলার জোর বাড়াতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি আর বাধার দেয়ালের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বিজয়ী ভাষণে নিজের জাত চেনানোর চেষ্টা করেছেন নয়া মেয়র মামদানি। নগরবাসীর দুর্ভোগ দূর করতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের তালিকায় অগ্রাধিকার পাওয়া খাতগুলো পেশ করেছেন। বলেছেন, শুরুতেই গুরুত্ব পাবে আবাসন সংকট ও বাড়ি ভাড়া নিয়ে জটিলতার সমাধান। বিনামূল্যে দ্রুতগতির সিটি বাস চালু করা, 6 সপ্তাহ থেকে 5 বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে শিশু সেবার ব্যবস্থা, দ্রব্যমূল্য নামিয়ে আনতে সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে নগরের বিভিন্ন এলাকায় নিত্যপণ্যের দোকান খোলা, ধনী নগরবাসীর ট্যাক্স বাড়ানো, যদিও ধনীদের কাছ থেকে বাড়তি কর আদায় করতে মামদানিকে চরম ভোগান্তিতে পড়তে হবে বলে আগাম আভাস দিয়ে রেখেছেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হকুল। মামদানিকে নির্বাচিত করার মাধ্যমে নগরবাসী বিপদের ঘণ্টা বাজিয়ে দিয়েছেন বলে মন্তব্য করেছেন নির্বাচনের ফলাফলে নিকটতম প্রতিদ্বন্দ্বী নগরীর সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো। নিজেই রিপাবলিকান হলেও যৌন হয়রানিতে অভিযুক্ত ডেমোক্রেট নেতা কুমোকে সমর্থন দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া প্রতিক্রিয়ায় ট্রাম্প দাবি করেছেন, তিনি সশরীরে মামদানির বিরুদ্ধে না নামায় আর শাটডাউনের কারণে মেয়র নির্বাচনের দিকে নজর না দেয়ায় জিতে গেছেন মামদানি।
এমন পরিস্থিতি ঠেকাতে ভোটার আইন সংস্কারের জন্য রিপাবলিকানদের কাজ শুরু করার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। এমনকি মামদানিকে ভোট দেয়া ইহুদিদের নির্বোধ বলেও কটাক্ষ করেছেন তিনি। স্থানীয় সময় মঙ্গলবার ভোর 6টা থেকে ভোট চলে টানা 15 ঘন্টা। ভোট পড়ে 20 লাখের বেশি, যা 1989 সালের পর এই প্রথম। বেলা 3টা নাগাদ 14 লাখের বেশি ভোট পড়ে, যা 2001 সালের পর সর্বোচ্চ ভোটার উপস্থিতির ঘটনা। রেকর্ড ভেঙে আগাম ভোট দেন 7,35,000-এর বেশি ভোটার, যা গত নির্বাচনের তুলনায় 20% বেশি। নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের ফলাফলকে পরোক্ষভাবে প্রেসিডেন্ট ট্রাম্পের পরাজয় বলেছেন অনেকে। সমালোচকদের মতে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার পরীক্ষায় হেরে গেছেন ট্রাম্প। প্রখ্যাত ভারতীয় চিত্র পরিচালক মীরা নায়ারের ছেলে জোহরান মামদানির জন্ম উগান্ডার রাজধানী কাম্পালায়। 34 বছর বয়সী মামদানির বাবা মাহমুদ মামদানি ভারতে জন্ম নেয়া উগান্ডার শিক্ষাবিদ। 7 বছর বয়সে বাবা মায়ের সাথে নিউ ইয়র্কে বসবাস শুরু করেন জোহরান মামদানি। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে বাস চাপায় প্রাইভেট কারের নারী ও শিশুসহ 5 যাত্রী নিহত হয়েছে। সকাল 10টার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসের দিঘি ঢালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসে প্রাইভেট কারকে চাপা দেয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে নিহত হয় নারী ও এক শিশু সহ প্রাইভেট কারের 5 জন। আহত বেশ কয়েকজনকে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারের সাবেক সহকারী কমিশনারেটের আহসান হাবিব ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম জেলা কার্যালয় 1-এর সহকারী পরিচালক মোহাম্মদ সায়েদ আলম বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। আহসান হাবিবের বিরুদ্ধে 1,40,09,784 টাকা সম্পদের মিথ্যা তথ্য প্রদান এবং 59,10,411 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। অন্য মামলায় তার স্ত্রী আসমা সুলতানার বিরুদ্ধেও 66,75,000 টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 32,75,000 টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়। মামলার এজাহারে বলা হয়, 2018 সালের 12 নভেম্বর আহসান হাবিবকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশনা দেওয়া হয়। পরের মাসে তার জমা দেওয়া সম্পদ বিবরণীতে দেখানো হয় 9,29,612 টাকার স্থাবর এবং 50,000 টাকার অস্থাবর সম্পদের তথ্য। তবে দুদকের তদন্তে দেখা যায়, আহসান হাবিবের নামে ও দখলে মোট 1,49,89,396 টাকার সম্পদ রয়েছে। এর মধ্যে সঞ্চয়পত্র, ব্যাংক জমা, নগদ অর্থসহ 1,40,07,984 টাকার সম্পদের তথ্য তিনি গোপন করেছেন। গাড়ি আমদানি ও গার্মেন্টস পণ্য রপ্তানি বেড়েছে মোংলা সমুদ্র বন্দরে। দেশের আমদানি করা গাড়ির 55% এ বন্দরেই খালাস হচ্ছে বলে দাবি বন্দর কর্তৃপক্ষ আর কাস্টমস হাউসের। অন্যদিকে বন্দরের সুবিধা কাজে লাগিয়ে চট্টগ্রাম বন্দরের ওপর চাপ কমানোর আহ্বান জাতীয় রাজস্ব বোর্ড NBR-এর। মোংলা প্রতিনিধি জসিমউদ্দিনের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। 2009 সাল থেকে মোংলা বন্দর দিয়ে গাড়ি আমদানি শুরু হয়। মাত্র কয়েক বছরে এখন দেশের 55% গাড়ি খালাস হচ্ছে মোংলা সমুদ্র বন্দরে। 2009-10 অর্থ বছর থেকে 2024-25 অর্থ বছর পর্যন্ত মোট 1,95,434টি গাড়ি মোংলা বন্দরে খালাস হয়েছে। আর চলতি অর্থ বছরের 3 মাসে এসেছে 2,543টি গাড়ি। বন্দরের ট্রাফিক বিভাগ বলছে, দেশের সব গাড়ি খালাস করার সক্ষমতা রয়েছে মোংলা বন্দরের। আমাদের গত 24-25 অর্থ বছর পর্যন্ত এই পর্যন্ত 1,95,434টি গাড়ি এই বন্দর থেকে আমদানি হয়েছে এবং চলতি অর্থ বছরে জুলাই থেকে এই সেপ্টেম্বর পর্যন্ত এখন পর্যন্ত আমরা 2,543টি গাড়ি আমদানি করেছি। এই বন্দর দিয়ে গার্মেন্টস পণ্য রপ্তানি শুরু হয় 2023-24 অর্থ বছরে। এরই মধ্যে 4 বছরে 10,147 মেট্রিক টন তৈরি পোশাক রপ্তানি হয়েছে। বন্দরের উপপরিচালক বলছেন, দেশের অন্যান্য বন্দরের তুলনায় মোংলা বন্দরের ট্যারিফ ও বিভিন্ন চার্জ কম। আপাতত চার্জ বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। সর্বশেষ অর্থ বছরে কিন্তু আমাদের 4,451 মেট্রিক টন কিন্তু এই বন্দর দিয়ে গার্মেন্টস রপ্তানি হয়েছে, অর্থাৎ আমাদের কয়েক গুণ কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং আমরা কিন্তু ব্যবসায়ীদের সুযোগ সুবিধা দেওয়ার কারণে কিন্তু এগুলো বৃদ্ধি পেয়েছে।
মোংলা কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছেন, ব্যাংক ঋণ ছাড়াই বাড়তি সুবিধা নিয়ে এ বন্দর ব্যবহার করতে পারবেন ব্যবসায়ীরা। দ্রুত পণ্য খালাসের নিশ্চয়তা দেয়া হচ্ছে ব্যবসায়ীদের। এখানে আসলে এখানে সুবিধাতে 1 থেকে 2 দিনের মধ্যে পণ্য খালাস নিতে পারে ইম্পোর্টাররা ইচ্ছা করলে, কারণ এখানে খুব কম পরিমাণ আসলে একদিন এক্সামিনেশন, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় এক্সামিনেশন করে সে যদি ইম্পোর্টার যদি রেডি থাকে তাহলে সে একদিনেও পণ্য খালাস নেওয়ার চেষ্টা করতে পারে। যেহেতু এ বন্দরে অনেক সুবিধা আর সক্ষমতা রয়েছে, তাই চট্টগ্রামের চাপ কমিয়ে মোংলা বন্দর ব্যবহারের পরামর্শ জাতীয় রাজস্ব বিভাগের। আমরা আশা করি যে অনেকেই চিটাং পোর্ট, যেমন আমরা গাড়ির কথা বলেছি যে মংলায় এমনিতেই গাড়ি বেশি আসে, সবগুলো গাড়ি আমরা মংলায় আনতে পারি কিনা সেটা নিয়ে আমরা গাড়ির ব্যবসায়ী যারা ওনাদের সাথে কয়েকবার বসেছি, আবারও বসবো। এই টাইপের অন্যান্যগুলো যেগুলো এখানে আসলে সহজে তারা সার্ভিস পাবেন এবং ব্যবসায়ীদের যদি উপকার হয় ওনারা এইটার ব্যবহার যেন আরো বাড়ায়। মোংলা বন্দর ব্যবহারে ব্যবসায়ীদের আগ্রহ বাড়ছে। নানা প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে বন্দরের সক্ষমতাও বাড়ানো হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ফিলিপাইনে টাইফুন কালমায়েগির তাণ্ডবে 6 সেনা সদস্য সহ 60 জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। নিখোঁজ অন্তত 26 জন। গৃহহীন হয়েছেন 2 লক্ষাধিক উপকূলবাসী। ফিলিপাইনের পালাওয়ান দ্বীপে ব্যাপক তাণ্ডব চালানোর পর রবিবার সকালে টাইফুন কালমায়েগি দক্ষিণ চীন সাগর হয়ে ভিয়েতনামের দিকে সরে যায়। ঘণ্টায় সর্বোচ্চ 165 কিলোমিটার বেগে আঘাত হানা ঝড়টি সরে যাবার আগে চরম ক্ষতচিহ্ন রেখে যায় দেশটির সবচেয়ে জনবহুল পর্যটন অঞ্চল চেবু প্রদেশে। প্রায় মাটির সাথে মিশে গেছে শত শত আবাসিক আর বাণিজ্যিক স্থাপনা। বন্যায় ডুবে গেছে বিস্তীর্ণ এলাকা। সকাল নাগাদ উদ্ধার করা হয় অন্তত 66 জনের মৃতদেহ। দুর্গত এলাকায় বিদ্যুৎ আর টেলিফোন লাইন ছিন্ন ভিন্ন হওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা। ঝড়ের কবলে পড়ে উত্তরাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয় অন্তত 6 সেনা সদস্য। ঝড়টি আঘাত হানার আগেই ঝুঁকিতে থাকা অঞ্চল থেকে অন্তত 4 লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে স্থানীয় প্রশাসন। টাইফুন কালমায়েগির কারণে চেবু সিটিতে 24 ঘন্টায় 183 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। স্বাভাবিক ভাগে যেখানে সারা মাসে গড় বৃষ্টিপাত হয় 131 মিলিমিটার পর্যন্ত। এমন পরিস্থিতিতে বেশিরভাগ নদ নদীর পানি বিপদসীমা ছাড়িয়ে গেছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। নির্বাচনকে সামনে রেখে ষড়যন্ত্রের অভিযোগ বিএনপির। পাশের দেশের গুজব থেকে প্রার্থীদের সজাগ থাকার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। জোট নয় সমঝোতার ভিত্তিতে লড়বে জামায়াত। সংস্কারে একমত হলে জোটের বিষয়ে বিবেচনা বললেন নাহিদ। এনসিপির প্রার্থী ঘোষণা 15 তারিখের মধ্যেই। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে বিএনপি জামায়াতের আপিল শুনানি শেষ। বাতিলের পর গুমখুন বাড়ে, নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয় বললেন আইনজীবীরা। ইতিহাস গড়ে নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র মামদানি। প্রতিশ্রুতি পূরণে অঙ্গীকার, প্রথম পরীক্ষায় হারলেন ট্রাম্প। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। 3টায় থাকছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।